পাই সবার মধ্যে এক ধরনের ইনজাস্টিসের সেন্স তৈরি হচ্ছে, যে আমার সাথে ইনজাস্টিস করা হচ্ছে। প্রত্যেকে এটা ফিল করে। অনেক বড় পজিশনে আছে, সরকারি কর্মকর্তা বা যে কোনো কিছু। আমার হাজব্যান্ডের প্রিয় কালার গোলাপি, তো সে গোলাপি কালার দিয়ে পেইন্ট করে রাখলো বাড়িঘর, তো আমার তো স্বস্তি লাগবে না। এটা যিনি পরিবারের কর্তা উনি সিদ্ধান্ত নিতেন, ওনার সিদ্ধান্তটা সবাই মেনে নিত। বাচ্চা ক্লায়েন্ট, ও আমার চেম্বারে আসতে পারতো না, কারণ চেম্বারে অনেক ছবি আছে, ছবি ওকে ট্রিগার করে। তো যখন বাচ্চারা অ্যাডোলেসেন্সে পৌঁছায় তখন কিন্তু তারা সিগনেচার তৈরি করার চেষ্টা করে। ফিমেলরা যেহেতু অনেক না শুনে অভ্যস্ত, ফিমেলরা ছোটোবেলা থেকেই ওরা সবাই নিজের ভয়েসটা এক্সপ্রেস করতে পারে না, এবং যার কারণে সাফার করতে থাকে। এই সানলাইটের উপস্থিতিটা মাথায় না রেখে যদি রংটা সিলেক্ট হয় তাহলে রুমটা ব্যবহার করতে পারবে। বেসিক কনসালটেশন বা একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করাটা সবচেয়ে জরুরি, এবং এটা খুবই চমৎকার যে প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস থাকে। আমি প্রচুর দেখি যে বাবা মা ঝগড়া করছে, একজন বলছে বাচ্চাকে বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে, এই নিয়ে ডিভোর্স হয়ে গেছে। একটা কমন ঝামেলা হচ্ছে আমাদের দেশে, সবাই মনে করে আমি সাইকোলজিস্ট, মানে সাইকোলজি খুব কমন সেন্স ব্যাপার মনে করে। আমি একটা জিনিস প্রায়ই বলি, সবার কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার নেই। আমি সাফার করতে পারি, কিন্তু আমার হয়তো সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার নেই। যে অভিনয় করে সে অভিনয়ই ভালো, তার মানে এই না যে পার্সোনালিটিও ভালো হতে হবে, সে খারাপ মানুষ হতে, কিন্তু অভিনয় ভালো। আমাদের বাঙালিদের একটা জাতীয় সমস্যা হলো আমরা অনেক বেশি স্ট্রেসড আর অনেক বেশি বার্ন আউট থাকি। এর জন্য আমরা অনেকগুলো প্রবলেমকেই দায়ী করি। আমাদের কাজের চাপ, ডেডলাইন, ফ্যামিলি, ম্যারেজ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রিলেশনশিপ। কিন্তু আমরা কজন এই প্রশ্নটা করি যে আমাদের চারপাশের রুমের যেই রং, সেটা কি আমার স্ট্রেস বাড়াচ্ছে? আমি জাহ্নবী, রিল্যাক্সির সিইও। আজকে কালার্স অফ ইমোশনস বাই বার্জার অ্যান্ড রিল্যাক্সি এপিসোডে নিয়ে এসেছি কিভাবে এই রং আমাদের মনে এফেক্ট ফেলে। এই এপিসোডে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন চমৎকার রং বিশারদ এবং একজন চমৎকার মন বিশারদ। প্রথমে আছেন ডক্টর কামরুজ্জামান মজুমদার স্যার, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি এবং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, যিনি গত 15 বছর ধরে মেন্টাল হেলথ সেক্টরে কাজ করে যাচ্ছেন, এবং সেই সাথে তিনি যুক্ত আছেন রিল্যাক্সের ভিপি অফ ক্লিনিক্যাল রিসার্চ এবং সার্ভিসশিপে। সেই সাথে আরও আছেন বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ জিয়াউল হোসেন শিকদার স্যার, ইনচার্জ অফ কালার স্কিম অ্যান্ড ডিজাইন। A warm welcome on the show, sir. তো রাহাত স্যার, আপনার রিসার্চ মতে বাংলাদেশে এখন কারেন্ট মেন্টাল হেলথ স্টেটটা কীরকম? আমরা আসলে কি নিয়ে বেশি স্ট্রাগল করছি? আমরা তো WHO একটা স্টাডি জানি, NMS থেকে করা হয়েছিল 2019 সালে। ওখানে আমরা দেখেছি যে বাংলাদেশে 18% অ্যাডাল্টদের মেন্টাল হেলথ প্রবলেম আছে, এবং শিশুদের মধ্যে 16%-এর মেন্টাল হেলথ প্রবলেম আছে। তো এই সংখ্যাটা অনেক বড়, তার মানে প্রতি 5 জনের মধ্যে একজনের সাইকোলজিক্যাল সাপোর্ট নিড আছে। এটা যদি গেল হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেম যদি বলি, আর মেন্টাল সাপোর্ট নিড বললে কিন্তু আরও বেশি। প্রচুর মানুষ আমরা কষ্টে সাফার করি, হয়তো মানসিক রোগী বা অসুস্থ হয়নি, কিন্তু স্টিল নিডটা আছে। ওই থেকে চিন্তা করলে সবারই আসলে মেন্টাল হেলথ নিয়ে কনসার্ন হওয়ার দরকার আছে। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় কনসার্নগুলোর মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন, প্রচুর মানুষ সাফার করে। অ্যাংজাইটি, নানান রকম রোগ আছে, নানান রকম ডিসঅর্ডার আছে, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এরকম জিনিসগুলো আছে। PTSD এখন বাড়ছে আরও, এগুলো আছে। আবার সিভিয়ার মেন্টাল প্রবলেম যেমন সিজোফ্রেনিয়া, এগুলো আছে। কিন্তু সবগুলোর কথা যদি চিন্তা করি, সবচেয়ে সহজ পার্টটা হচ্ছে আমাদের নিজের ভালো থাকাটা। ওই পার্টটা নিয়ে অনেক মানুষ সাফার করে, হয়তো ডায়াগনোজেবল কন্ডিশন না। আমরা ইদানিং আরেকটা জিনিস দেখতে পাই, সবার মধ্যে এক ধরনের ইনজাস্টিসের সেন্স তৈরি হচ্ছে, যে আমার সাথে ইনজাস্টিস করা হচ্ছে। প্রত্যেকে এটা ফিল করে। অনেক বড় পজিশনে আছে, সরকারি কর্মকর্তা বা যে কোনো কিছু, তারাও ফিল করে যে এই প্রমোশনটা আমি একটু আগে পেতে পারতাম, এটা কেন হলো না, ওইটা কেন হলো না, আমার সাথে ইনজাস্টিস হচ্ছে। এটা একটা বিরাট, আমার ছেলে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। তো এটা কোনো ডিসঅর্ডার না, ডায়াগনোজেবল, কিন্তু এটা একটা প্রবলেম। স্যার, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের রুমে আমরা যদি কোনো সার্টেন অবজেক্ট রাখি, যেমন ফর এক্সাম্পল একটা গাছ হয়তো আমরা এনে রাখলাম, বা ইভেন রুমের কালারও দেখা যায় যে আমরা আমাদের পার্সোনালিটি, আমাদের চয়েস, এগুলোর সাথে মিল রেখে রাখার ট্রাই করি, এবং একটা এফেক্ট আসলে হয়তো আমরা মনে করি যে আছে। এটা নিয়ে আসলে আপনার থট প্রসেসটা কি? এটা নিয়ে অনেক রকম রিসার্চ আছে, কিন্তু সবগুলো রিসার্চে মোটামুটি একদিকেই যায়, সেটা হচ্ছে যে কালার সরাসরি কোনো ইফেক্ট ফেলে না মেন্টাল হেলথে, তবে কালারের মিনিংটা ইফেক্ট ফেলে। যেমন আমার প্রিয় কালার নীল, আমার হাজব্যান্ডের প্রিয় কালার গোলাপি, তো সে গোলাপি কালার দিয়ে পেইন্ট করে রাখলো বাড়িঘর, তো আমার তো স্বস্তি লাগবে না, এটা আমার ডিস্টার্ব লাগবে। সো ওই চয়েসটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কালারকে কীভাবে দেখি, কালারের মিনিংটা কি। আমরা এমন সময় বড় হয়েছি, আমরা যখন বড় হয়েছি
আমরা দেখেছি বাড়িতে একটা রং কালার থাকবে সারা ঘরে সবকিছুতে, এখন চেঞ্জ হচ্ছে, এখন ইয়াংরা বলে যে পারলে ওরা একই রুমে 4টা দেয়াল 4 রঙের কালার করে। সো এটা আমাদের জন্য অস্বস্তিকর, কিন্তু এটা ওদের জন্য ভালো ফিলিং দেয়। সো আমার মনে হয় এই ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। কালারের মিনিং আমরা অ্যাসক্রাইব করি, যেমন প্রেমের রং নীল, বেদনার রং নীল, এরকম, বা এগুলো আমরা বলার চেষ্টা করি, ছেলেরা নীল পরবে, মেয়েরা গোলাপি পরবে, এরকম কিছু কিছু প্রেসক্রিপশন আমাদের তৈরি হয়ে আছে। এবং এগুলো যদি কেউ বিলিভ করে, তার জন্য ওটা না হলে তার অস্বস্তি লাগতে শুরু করে। একটা ছেলে যদি গোলাপি রঙের শার্ট পরে যায়, কমফোর্ট নাও লাগতে পারে অনেকের কাছে, আর একটা মেয়ে যে নীল রঙের শার্ট পরে তার জন্য কমফোর্ট নাও লাগতে পারে। সো এই জিনিসগুলো আসলে অনেক বেশি সোশ্যালি ডিটারমাইন্ড রাদার দ্যান কালারের সরাসরি ইফেক্ট। তবে কালারের কিন্তু আরও কতগুলো মিনিংও আছে। যেমন যদি দেখেন প্রাণী জগতে যদি যাই আমরা, অনেক প্রাণীরা কালারফুল প্রাণী আছে, যেমন পোকা বা প্রাণী যারা কিনা সাপ, এদের কালার একটা স্পেসিফিক কোড দেয় যে আই এম ডেঞ্জারাস, সো আমার কাছে আসবা না। সো বিটলের মধ্যে আমরা এরকম কালার, অনেক পতঙ্গের মধ্যে এরকম কালার থাকে। সো ওই রকম মিনিংও আছে। তো আমাদের কাছে কালারের ডিফারেন্ট মিনিং থাকে, ওই মিনিংটা বোঝা দরকার। জিয়া স্যারের কাছে একটা প্রশ্ন। এখন যখন মানুষজন রুমের কালার চুজ করছে, তখন কি এটা ভেবে চুজ করছে যে এটা আমি কেমন ফিল করব, নাকি হচ্ছে আচ্ছা এই রংটা দেখতে ভালো, এই রংটা ভালো না, বা এরকম দেখে হচ্ছে কি চুজ করছে? হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন? কারেন্ট সিচুয়েশনে যদি বলে, আমরা বেসিক্যালি ওইটা কখনো ভাবে না যে এটা ভাল লাগবে, মানসিক একটা প্রশান্তি দিবে, এইটা ভেবে আসলে রংটা পছন্দ করে না। এখন রং পছন্দ করার জন্য যে ট্রেন্ডটা বেশি আমরা দেখি, সেটা হচ্ছে এখন ইন্টারনেটের দুনিয়া, অনেক ছবি ইন্টারনেটে ভাসছে, ওখান থেকে দেখতে দেখতে একটা চুজ করে সেটা অনুযায়ী তারা সিলেক্ট করে এইটা তার সাথে যাবে কিনা, তার ফ্যামিলির সাথে যাবে কিনা, তার বয়সের সাথে যাবে কিনা, এত বেশি চিন্তা করে রং পছন্দ করেন না এখনো। কেউ কেউ যে করে না তা না, খুব সেই সংখ্যাটা খুব কম। কিন্তু এই বেশিরভাগই হচ্ছে ইন্টারনেট দেখে পছন্দ করে। যেমন ধরুন আমরা এভাবে যদি বলি, আমাদের এখনকার সিচুয়েশনে ফ্যামিলির কোনো কোনো মেম্বার বিদেশে থাকেন, আবার কেউ থাকেন দেশে। যে বিদেশে থাকেন সে ওখানকার একটা রং পছন্দ করছেন, যেটা আমার এখানে, উনি যে দেশে থাকছেন সে দেশের আবহাওয়ার সাথে আমাদের এখানকার আবহাওয়ার মিল নেই, তো তারপরেও তারা এটা পছন্দ করছেন। সেটা বেসিক্যালি হচ্ছে বেশিরভাগই ক্ষেত্রে ট্রেন্ডটা হচ্ছে ইন্টারনেট থেকে দেখে পছন্দ করে, এবং আমাদের কাছে অনেক ক্লায়েন্ট ছবি নিয়ে আসেন, এরকম কালারটা দেন, এরকম কালারটা ম্যাচ করে দেন। স্বাভাবিকভাবেই পৃথিবীর সব রং বাংলাদেশের সব কোম্পানির কাছে থাকবে এমন কোনো কথা নেই। তখন আমরা চেষ্টা করি যে কাছাকাছি দিয়ে একটা রং খুঁজে দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় কি বেশিরভাগই ক্ষেত্রে সেটা ইন্টারনেটের উপর নির্ভরশীল, ওই ছবি দেখেই তারা সিলেক্ট করে বসেন। আর এই রং সিলেক্ট করার ক্ষেত্রে যেমন ফ্যামিলি মেম্বারদের রোলটা কিরকম ভাবে থাকে? আচ্ছা, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। একটা সময় যিনি পরিবারের কর্তা উনি সিদ্ধান্ত নিতেন, ওনার সিদ্ধান্তটা সবাই মেনে নিত, এবং আমরা যদি দুভাবে বলি, কেউ মেনে নিত, কেউ চাপিয়ে দিত। এখন সেটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখি আমাদের কোম্পানির কথাই যদি বলি, আমাদের ঢাকা শহরে 3টা অফিস আছে, যেগুলোর নাম হচ্ছে এক্সপেরিয়েন্স জোন, বার্জার এক্সপেরিয়েন্স জোন। ওখানে অনেকগুলো রং ফিজিক্যালি করা আছে, অনেক আমাদের একটা ডিজাইন পেইন্ট আছে যেটার নাম হচ্ছে ইলিউশন, সেটাও করা আছে, ফিজিক্যালি দেখতে পারে। এই দেখার জন্য আমরা এখন ম্যাক্সিমাম দেখি যে সকল মেম্বাররা একসাথে আসছে। ফ্যামিলির 6 জন মেম্বার থাকলে, 4 জন মেম্বার থাকলে, তারা সবাই একসাথে আসছেন, এসে সবারটা চুজ করছেন, দীর্ঘ সময় ধরে বসে তারা চুজ করেন। এমনও আছে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করছেন, দেখছেন। তো ফলে আগের যে ট্রেনটা ছিল, কর্তা যিনি পরিবারের প্রধান ব্যক্তি, উনি যে সিদ্ধান্ত নেবেন সেই জায়গা থেকে সরে আসতেছে। এখন যিনি খুব ছোট একটা বেবি মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে, তার পছন্দকেও এখন গুরুত্ব দেওয়া শুরু করেছে, শুরুটা হয়েছে, হয়তো আরো বেশি পরিমাণে হবে সেটা। আমরা হচ্ছে কারেন্ট জেনজি এরা, যেটা হচ্ছে স্যারও মেনশন করছিলেন, যে আমরা একটা রুমের একটা দেয়াল হয়তো একটা ডিফারেন্ট টাইপের কালার করে রাখতে পছন্দ করি। এই যে একটা রুমে অনেকগুলো কালার একসাথে, খুব ডার্ক হয়তো কালার আছে, অন্য একটা কালার আছে যেটা হয়তো পাশাপাশি খুব একটা কোহিসিভ এরকম না, বাট সিন্স কেউ যদি এরকম
রঙে হচ্ছে তাদের রুমটা আসলে সাজাতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন যে কোন 3টা রং হলে তার খুব কোহিসিভ একটা ম্যানারে সাজাতে? আমরা সাজেস্ট করার চেষ্টা করি হচ্ছে একই প্লেটের মধ্যে যাতে রঙগুলো থাকে, একই প্লেটের মধ্যে মানে একটা যে কোনো মেজরকে লাইট ডিপ করে করা। কয়েকটা প্লেটকে একসাথে করলেই একটা ঝামেলা তৈরি হয়, কারণ আপনি দেখবেন একটা ইন্টেরিয়ারে শুধু রং না, এটার সাথে পর্দা থাকে, বেড কাভার থাকে যদি বেডরুম হয়, অথবা বেড কাভার নাও যদি একটা রিডিং রুম হয় সেখানেও দেখা যাচ্ছে অনেক রং থাকে। টেবিলের উপর অনেকগুলো বই, এক একটার এক এক কালার, প্রত্যেকটা কালার কিন্তু প্রভাব ফেলে। ফলে যে শুধু দেয়ালের রং নয়, পাশাপাশি আনুষঙ্গিক যত আইটেম ওই রুমে আছে প্রত্যেকটারই বস্তুগত অবস্থান থেকেও করে এবং রংটাও এখানে ইফেক্ট পড়ে। সব মিলে এই জন্যে আমরা সাজেস্ট করি হচ্ছে যদি মাল্টি কালার যেতে হয় সেটা যাতে একটা প্লেটের মধ্যে থাকে। একটা প্লেটের মধ্যে থাকলে তখন কিছুটা মানে আরামদায়ক হয়, কিন্তু 4টা ওয়ালে 4 অথবা আরও বেশি অধিক কালার যদি ব্যবহার হয় এটা অনেক ক্ষেত্রেই একটা প্রবলেম তৈরি করে, অনেক ক্ষেত্রে প্রবলেম তৈরি এটা করে। কি চোখে দেখার ক্ষেত্রে? হ্যাঁ, শুধু চোখে দেখার মধ্যে দিয়ে আমার ব্রেনে কিন্তু ইফেক্ট করছে, স্যার ভালোই বলতে পারবেন। চোখে যেটা দেখছি সেটা আমি যদি খুব আরামদায়কভাবে না দেখি তাহলে আমার মস্তিষ্ক সারাক্ষণ উত্তেজিত থাকবে, অথবা একটা প্রবলেম ফিল করবে, একটা প্রেশার ফিল করবে। সে প্রেশারটা শারীরিকভাবেও করতে পারে। যদি সময় দেন তাহলে আমি একটা রিয়েল লাইফ গল্প শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমাদের একজন এক্স ক্লায়েন্ট, গল্প বলার সাথে ওনার নাম যদি দেই আমরা, হচ্ছে মিস্টার সুমন। উনি ওনার একজন ফ্রেন্ড মিস্টার অর্জুন ওনাকে সাজেস্ট করেছিলেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন গল্পটা হচ্ছে ওখানে কেন সাজেস্ট করেছিলেন। অর্জুন সাহেবের 2টো বেবি, একজন স্কুলে যাওয়া আসা শুরু করেছে, আরেকজন এখনো যাচ্ছে না। এই সময়ে অর্জুন সাহেবের কাছ থেকে প্রায় গল্প শুনতেন সুমন সাহেব যে তার বেবিরা অসুস্থ থাকে, প্রায় অসুস্থ থাকে। এই গল্প কয়েকবার শোনার পর একদিন সুমন সাহেব ওনাদের বাসায় যান বেবিদেরকে দেখতে। আসলে বন্ধুর বেবিরা প্রায় অসুস্থ থাকে, এটা তো একটা সম্ভাবনা, আমাদের এখানকে একটা কালচারও আছে যে রুগী দেখতে যা, অসুস্থ হলে কে গিয়ে দেখি। বাসায় ঢুকেই উনি আমাদেরকে পরে জানালেন যে কেন রেফার করেছেন সেটা জানাতে গিয়ে আমি জার্ক করেছি। আমার বাসায় ঢুকেই একটা জার্ক ফিল করলাম। অসংখ্য রং দেয়ালে, পাশাপাশি আদার্স এলিমেন্টস। কিছুক্ষণ ওখানে একটা বাসায় গেলে তো কিছুক্ষণ বসে চা নাস্তা করে। এই সময়টা পার হয়ে বেরিয়ে আসার সময় উনি ওনার বন্ধুকে পরামর্শ দিলেন, তোমরা ফুল ফ্যামিলি অন্য কোথাও গিয়ে একটা কিছুদিন 2 উইক অথবা 3 উইকস বসবাস করে দেখো তোমাদের বেবিরা ভালো থাকে কিনা। কার্যতই ভদ্রলোক অর্জুন সাহেব সেটা করেছেন এবং ওনার বেবিরা সুস্থ হয়েছিলেন ওই সময়টুতে, পার্টিকুলার টাইমগুলোতে। পরে উনি এই জন্যেই আমাদেরকে রেফার করেছিলেন যে তুমি ওনাদের সাজেশন নিয়ে তোমার ইন্টেরিয়ারটা আবার নতুন করে সাজাও। সত্যি সত্যি আমাদের সাজেশন নিয়ে যখন কাজ করেছে বেবিরা পরবর্তীতে ভালো ছিল। এটা হয়তো স্যারের ইন্টারেস্টিং। এই পয়েন্টটাতে একটু স্যারের কাছে আসি যে এই যে এফেক্টটার কথা বললেন এটা কিন্তু বেশ বড় একটা এফেক্ট। এই যে কালারের যে ইফেক্ট আমাদের মনেও শুধু না, ইভেন ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও আই থিঙ্ক হচ্ছে এটা একটা প্রভাব ফেলে। এই বিষয়ে আসলে আপনার পার্সপেক্টিভটা কিরকম স্যার? এটা কখনো কখনো দেখা যায় কোনো মানে কোনো চাইল্ডের ক্ষেত্রে থাকে যে কোনো কিছু তাকে স্টিমুলেট করে, অনেক বেশি ডিস্ট্রাক্ট করে। আমার একটা ক্লায়েন্ট ছিল, বাচ্চা ক্লায়েন্ট, ও আমার চেম্বারে আসতে পারতো না কারণ চেম্বারে অনেক ছবি আছে, ছবি ওকে ট্রিগার করে। সো এটা কোনো বাচ্চার স্পেসিফিক প্রেফারেন্স থাকে, কোনো বাচ্চার স্পেসিফিক নয়েজের প্রেফারেন্স থাকে, কোনো বাচ্চার স্পেসিফিক কালারের প্রেফারেন্স থাকে বা ডিস্টার্বেন্স থাকে। সেটা খুব কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড করা দরকার। সেই ফ্যামিলিটা খুব লাকি যে তাদের ফ্রেন্ড ছিল যেটা ধরতে হেল্প করেছে। সো এটাও কিন্তু বোঝা দরকার। ইভেন শুধু চাইল্ড না, আমরাও তো ফিল করি যে থাকে না, আমরা বলি যে কি ক্যাটক্যাটা কালার লাগাইছে, তার মানে কি চোখে লাগছে কালারটা। তারপর ঘুমের সময় আমরা বলি যে কোন ধরনের লাইট সুদিং কমফোর্টেবল আলো দেয়। সো ওই বিষয়গুলো চিন্তা করা দরকার। সো এখানেও তারই একটা এক্সাম্পল আসলে, যেটা কিনা ওই কালার ডিস্টার্বেন্সটা ওকে এত স্টিমুলেট বা এত ডিস্টার্ব করেছে যেটা ওর যেন কমফোর্টেবল ছিল না। এখন বাচ্চারা তো সবকিছু কমিউনিকেট করতে পারে না, অনেক বাচ্চা করে, অনেক বাচ্চা করে না। অনেক বাবা মারা বাচ্চাদেরকে নোটিস করে, কিন্তু যখন রেগুলার হতে থাকে তখন তারা মিসও করে যায় যে মনে করে এটা একটা প্রবলেম, যেটা বাইরের একজন এসে ওটা ধরতে পেরেছিল।
সো এটা হতেই পারে, এটা থাকেই আসলে। সো বাচ্চাদের ব্যাপারে খুবই কেয়ারফুল হওয়া দরকার। বড়রা তো বলতে পারে, বড়দের ব্যাপারেও কেয়ারফুল হওয়া দরকার। আমরা যেরকম চাপিয়ে দিই, যেটা বলছে বাড়ির কর্তা যখন ডিসাইড করে দেয় যে এরকম এই কালারই হবে, তো বাকিদের কিন্তু মনটা মরেই থাকে যে আমার একটা পছন্দের কালার আমি করতে পারলাম না। এখন অনেকে বলে যে আমার সিগনেচার কালার, সো আমার একটা নিজস্ব কালার আছে, আমার প্রেফারেন্স, আমার একটা কালার প্যালেট আমি প্রেফার করবো, ওই কালারটা আমি পড়ি না। সো যখন বাচ্চারা অ্যাডোলেসেন্সে পৌঁছায় তখন কিন্তু তারা সিগনেচার তৈরি করার চেষ্টা করে, আমার নিজস্বতা, আমার নিজস্ব ভাব, নিজস্ব কালার, ওগুলো তৈরি করা শুরু করে। সো ওই সময়টা প্যারেন্টসদেরকে আর একটু কেয়ারফুল হওয়া দরকার। যেমন উনি বলছিলেন জিয়া ভাই যে পুরো ফ্যামিলি সবাই আসছে, 5-6 ঘন্টা সময় স্পেন্ড করছে, তার মানে কি যে কালার ইজ ইম্পর্টেন্ট ফর দেম, এবং এই চয়েস মেকিংটা সবাই ভ্যালুও দিচ্ছে। সো এটাই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আমার একটা কালার প্রেফারেন্স, এটাকে ভ্যালু দেয়া। এখন ডেফিনেটলি দুটো মানুষের কালার প্রেফারেন্স ডিফারেন্স হতে পারে, সো এটা অ্যাকোমোডেট করার জন্য ডিসকাস করা, কমিউনিকেট করা, একটা মিডল গ্রাউন্ড আসার চেষ্টা করা, সো ওগুলি ভাবাই যেতে পারে আর কি। স্যার, এই যে কালার প্রেফারেন্স ছোটবেলা থেকেই, এই যে আপনি বললেন যে একটা পার্সোনালিটি ডেভেলপ করা উইথ কালার্স, বা জিয়া স্যার যেটা বললেন যে ফ্যামিলি একসাথে নিয়ে বার্জার এক্সপিরিয়েন্স জোনে গিয়ে তার বিভিন্ন কালার এক্সপিরিয়েন্স করছে, এই যে কালারটা অ্যাজ এ ফ্যামিলি এক্সপিরিয়েন্স করা, বা তার বাচ্চা হচ্ছে একটা ডিফারেন্ট কালার এক্সপিরিয়েন্স করছে সেটাকে নোটিস করা, এই টাইপের অ্যাক্টিভিটিগুলো কি একটা বাচ্চার গ্রোথের জন্য কতটুকু? তা তো বটেই, মানে আমরা কিন্তু খুব সহজে বলে কি একটা চয়েস মেক করছে, এটা কিছু হইলো, আমরা এটা বলতাম, মানে এখনো বলি আসলে। সো এইটা আমার মনে হয় যে আমি হয়তো আমার প্রেফারেন্সে বাচ্চাকে নিয়ে আসতে চাই, দ্যাট ক্যান বি ইম্পর্টেন্ট, যে আমার ফ্যামিলি একটা ট্রেন্ড আছে, এটা ফলো করবে, কিন্তু একই সাথে এটা কিন্তু ওর সেলফ এস্টিমকে ডিমিন করতে পারে, যে আমার চয়েসটা তাহলে খারাপ, আমারটা ভালো না, এটা কিন্তু খারাপ ফিলিং দেয় এবং এটা লাস্টিং ইম্প্যাক্ট ফেলে। আমরা এটাকে কাইন্ড অফ ইমোশনাল অ্যাবিউজ বলতে পারি। আমাদের কালচারে আমরা দেখেছি ফিমেলরা যেহেতু অনেক না শুনে অভ্যস্ত, ফিমেলরা ছোটবেলা থেকেই, ওরা সবাই নিজের ভয়েসটা এক্সপ্রেস করতে পারে না এবং যার কারণে সাফার করতে থাকে। সো ওইটাকে প্রিভেন্ট করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কালার বলি শুধু না, যে কোনো জিনিসই, যে কালারের মতো ছোট্ট একটা জিনিস, এটাকেও যে প্রেফারেন্স দেওয়া যায়, ওটা ডিসকাস করা যায় যে কেন আমি এটা প্রেফার করছি, কেন তুমি এটা প্রেফার করছো, এবং ওটার একটা ভ্যালুয়েবল, ওকে ডিমিন করা দরকার নেই যে এটা ওর কোনো রুচি নাই, সেরকম না বলে হ্যাঁ ওর রুচিটা ডিফারেন্ট, সো ওইটাকে কীভাবে কানেক্ট করা যায়। সো আমার মনে হয় আমরা ছোটবেলা একটা অ্যাড দেখতাম, জুয়েলাইচের ছিল, যে কল্পনার সব রং একসাথে। সো ওটাতে কি বলছে যে কোনো কালারে কিন্তু তৈরি করা যায়। সো আমার মনে হয় এটা একটা অপরচুনিটি হতে পারে ফ্যামিলির জন্য, যে কিভাবে আমি আমার একটা কালার, ওর একটা কালার, মাঝামাঝি কোনো একটা কালার সিলেক্ট করা যায়, মানে ওইটাও একটা দারুণ জায়গা হতে পারে। ইন্টারেস্টিং স্যার। এই পয়েন্টটা আমি একটু যোগ করতে চাই। স্যার যেটা বললেন খুবই দারুণ পয়েন্ট। আমি এটার সাথে যোগ করবো এটা, যে একটা শিশু যখন ওই বয়সে কালার সিলেক্ট করতেছে তার রুমের জন্যে, তার ইয়ার জন্যে, তার এর মধ্য দিয়ে তার একটা ডিসিশন মেকিং এর ক্ষমতা তৈরি হচ্ছে, যেটা ইন ফিউচারে অনেক ভালো কাজ দিবে। সে তার কর্ম যতই সে বড় হতে থাকবে, তার ডিসিশন মেকিং এর একটা দারুণ ভূমিকা রাখবে। সেটা যেটা শুরু থেকে পেয়ে আসছে তার পরিবারে, তার ডিসিশনটা তার প্যারেন্টস না সমর্থন করেছে, সেই জানে অ্যাপ্লাই করেছে, এইটা একটা দারুণ জার্নি তার জন্য তৈরি হবে আর কি। জি স্যার, এরকম কোনো কালারের সাজেশনস কি দিতে পারেন কিনা, যে ধরেন যারা এপিসোডটা আজকে দেখছে তার হয়তো ছোট বাচ্চা আছে, যিনি চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে, তার ওর রুমটাতে আমি কি কালার দিয়ে আসলে কালার করতে পারি, এরকম যদি কোনো কালারের সাজেশনস আপনি দিতেন। আমরা যেভাবে সাজেশন দিয়ে থাকি সেটা ট্রেনটা বলি, সেটা আমরা চেষ্টা করি ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের পরিবারের সাথে যারা আসেন ওনাদের সাথে কথা বলতে ওনাদের ভিতরকার যে জিনিসটা প্রকাশিত হচ্ছে না সেটা প্রকাশ করার চেষ্টা করি। তখন দেখি অনেক আইটেম তো অনেক রঙের শেড কার্টার থাকে, তখন খেয়াল করতে থাকি যারা ছোটরা তারা কোন ধরনের কালারের দিকে মনোযোগ হচ্ছে, বড়রা কোন দিকে মনোযোগ হচ্ছে, এই ধরনের ছোট ছোট কিছু জিনিস আমরা মার্ক করতে থাকি এই যতক্ষণ ওনারা থাকেন আর কি, একটা পরিবার অথবা যারাই পছন্দ করতে আসেন, সে অনুযায়ী আমরা সাজেস্ট করার চেষ্টা করি। যখন একটা ছোট্ট পয়েন্ট ধরে দিই তখন উনি ওনার এক্সপ্রেস করতে থাকে ওনার চাহিদাটা কী, সেভাবে আমরা আসলে ওনার কাছ থেকেই, মানে যারা আসেন পছন্দ করতে, ওনারাই ওনাদেরকে কী সাজেস্ট করতে হবে সেটা আমাদেরকে আসলে জানান দেয়, সেই অনুযায়ী আমরা সাজেস্ট করি। সেই ক্ষেত্রে আসলে আর এগুলো তো নির্ভর করে অনেক সময় যে বয়সটা একটা বড় ফ্যাক্টর, কোন বয়সে কোন স্পেসে কী হবে এবং ওই স্পেসটা আসলে কীরকম, ওখানে সানলাইট এবং আর্টিফিশিয়াল লাইট দুটার অবস্থান কীরকম। হ্যাঁ, এখন ধরেন একটা যে কোনো একজন, সে প্রাপ্তবয়স্ক আর যুবক, এমন একটা কালার পছন্দ করছেন, সেটা তিনি ইমাজিনেশন করছেন খুব দারুণ হবে।
কিন্তু ওই বাড়িতে ওই রুমে স্ট্রংলি সানলাইট প্রবেশ করে, সেক্ষেত্রে এই সানলাইটের উপস্থিতিটা মাথায় না রেখে যদি রংটা সিলেক্ট হয় তাহলে রুমটা ব্যবহার করতে পারবে না। যে ধরে নিলাম হলুদ একটা রং উনি খুব পছন্দ করলেন, হতেই পারে, কিন্তু দিনের বেলা যদি জানলা দিয়ে অথবা দরজা দিয়ে খুব স্ট্রং সূর্য আলো প্রবেশ করে ফ্লোরে এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা এবং ওই কালারটা দুটো মিলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এটা দিনের বেলা এই রুমটা ব্যবহার করাটা অনেক টাফ হয়ে যাবে। তখন ওই সানলাইটটাকে অফ করার জন্য কিছু একটা তৈরি করতে হবে। আবার পাশাপাশি একই রুম দেখা যাবে সন্ধ্যার পরে আর্টিফিশিয়াল লাইটে ভালোই লাগতেছে, সুতরাং দুটাকে ওনার পছন্দ আমরা বের করলাম হলুদ, কিন্তু কোন হলুদটাকে সাজেস্ট করবো তখন এই পজিশনগুলো দেখে কথা বলে দেন আমরা সাজেস্ট করি। আসলে নির্দিষ্ট করে সাজেস্ট করাটা এমনি ওভারঅল প্রত্যেকের পছন্দ একই রকম হবে সেটা বলাটা কঠিন, ইন্ডিভিজুয়াল তো, ফলে ওই ইন্ডিভিজুয়াল মানসিকতা প্লাস হচ্ছে কোন স্পেসের জন্য উনি রং পছন্দ করছেন, দুইটা বিবেচনা করে তারপর সাজেস্ট করতে হবে আর কি। সেটা করি, আমরা চেষ্টা করি। কোনো জেনারেলাইজ যে করা বলে যাবে দিলাম না। এরকম কোনো এটা না। বেসিক্যালি এক একজনের চয়েস, তাদের বাসার অবস্থান এই সব কিছু দেখে আপনারা হচ্ছে খুবই পার্সোনালাইজড একটা সাজেশন মেক করেন। স্যার, রাহাত স্যারের কাছে আসি, পার্সোনালাইজড সাজেশনস এই জায়গাটাতে চলে আসে যে কাউন্সেলিং এর যে বিষয়টা আমরা জেনে থাকি যে থেরাপিস্টের কাছে গেলে ওনারা আমাদেরকে প্রবলেমগুলো ইনট্যাঙ্গেল করতে হেল্প করেন। এই প্রসেসটা আসলে কিভাবে হয়, এই প্রসেসটার ব্যাপারে যদি বলতেন, বা আপনারা আসলে যখন কেউ আপনাদের কাছে একটু প্রবলেম নিয়ে আসছে, হয়তো বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, এটার আসলে ওয়েটা কি? স্যার যেভাবে বলেন ওনারা একটা ওয়েতে তো কনসালটেশন করে থাকেন, সাইকোলজিস্টের কনসালটেশনের ওইটা আসলে কি? বেসিক কনসালটেশন বা একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করাটা সবচেয়ে জরুরি। যে কোনো কনসালটেশন কোর হচ্ছে এটা, আপনি কিছু সেল করতে যান, কিছু কিনতে যান, একই জিনিস, ওই মানুষটাকে বোঝা। সো আমরা এটা করার চেষ্টা করি। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে কতগুলো অ্যাডিশনাল জিনিস যেটা সাধারণ মানুষ তো খেয়াল করে না, যেটা আমরা আলাদা করে বুঝি। প্রথম কথা হচ্ছে মানুষটাকে বোঝার চেষ্টা করা, তাকে ওপেন আপ হওয়ার একটা স্পেস তৈরি করা, এবং ডেফিনেটলি রুমের অ্যাম্বিয়েন্স একটা দারুণ রোল প্লে করে। আমি যেখানে কাজ করি পেশেন্টরা সবসময় বলে এই রুমটা খুব খুব কমফোর্টেবল লাগে, তার কারণ ওখানে যে যেরকম ডিজাইনগুলো আছে ওগুলো হেল্পফুল হয়। কিন্তু ওই যে একটা চাইল্ডের কথা বললাম, যে আবার এই রুমটা পছন্দ করে না কারণ ছবি তার পছন্দ না। আমরা খুবই কেয়ারফুল থাকি কখনো কখনো কি করা যাবে না সেটা নিয়ে। কি করা যায় তো লিমিটলেস, অনেক কিছুই কথা বলা যায়, কিছু করা যায়, কিন্তু কিছু জিনিসটা করা যায় না। যেমন ধরেন পিটিএসডি বলে একটা কন্ডিশন আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং এটার একটা বড় সমস্যা হচ্ছে ট্রমা যখন হয়েছিল, পেইনফুল মেমোরি, পেইনফুল প্রসেসের মধ্যে মানুষটা যায়, ওই সিচুয়েশনে যা যা ছিল সেটা মানুষকে ট্রিগার করে পরবর্তীতে। যেমন ধরেন আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স ঘটেছে একটা ক্লাসে, টিচার আমাকে খুবই অপমান করেছে, সেই ক্লাসটার রুম ছিল সাদা বা নীল রং। এখন ওই রঙের কোনো রুম দেখলে আমার সেই কথাটা মনে পড়ে যায়, সুতরাং ওইটা আমাকে ট্রিগার করতে পারে। সো ওই মানুষটাকে বোঝায়, এবং এই মানুষগুলো কিন্তু অনেক সময় বলতে পারে না যে এই রং কেন পছন্দ করবো না, আমি এই রঙে যাবো না কেন, কারণ এটা বলাটা কঠিন তার জন্য। সো এটাকে বোঝার চেষ্টা করা যে আসলে কোনোভাবে ট্রিগার করছে কিনা তাকে, ওই মানুষটাকে আমার কথা কোনোভাবে কিছু করে কিনা। আমার সকালে একটা পেশেন্ট দেখছিলাম, একটা ফ্যামিলি, একটা কাপল, ওরা কানাডায় থাকে, ঢাকায় এসেছে এখন। ওরা বলছিল ওরা আবার যে কানাডা যাবে এখন, সারাদিন সাদা বরফের মধ্যে থাকতে, চোখের সাদা ঘুরতেছে, কেমন লাগে। সো ওখানে কিন্তু একটা ডিসঅর্ডার হয়, সূর্যালো থাকে না, একই রঙের মধ্যে থাকতে থাকতে একই রকম কিছুর মধ্যে থাকতে থাকতে ওরা ডিপ্রেসড হয়ে যায়, এই বিষয়গুলো আছে। সো আমরা এইগুলো অ্যাসেস করার চেষ্টা করি যে ওই মানুষটার সার্কামস্টেন্সটা কেমন, ওখানে কি আছে, কোনটা তাকে হেল্প করছে বা করছে না, ওগুলো বোঝা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোলজিক্যাল সার্ভিসে মানুষটাকে বোঝার চেষ্টা করি, তার প্রেফারেন্সগুলো বোঝার চেষ্টা করি, এই মানুষটা কী চায় বা কী চায় না, কোনটা তার জন্য কমফোর্টেবল বা কমফোর্টেবল সেটা বোঝার চেষ্টা করি। তারপর আমরা বোঝাই তার স্ট্রেংথগুলো কী, প্রত্যেকটা মানুষের ইউনিকনেসগুলো কী। এবং এটা খুবই চমৎকার যে প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস থাকে, যত সাফারিংসই করুক তার একটা ইউনিকনেস থাকে, ওটাকে খুঁজে বের করে সেটাকে সে কীভাবে কাজে লাগাতে পারে ওটাকে বের করার জন্য এটা নিয়ে কাজ করি। কাপল বা ফ্যামিলিতে একটা ইউনিক কাজ হচ্ছে ফ্যামিলির ইন্টারনাল রিসোর্সগুলো খুঁজে বের করা এবং সেটা তারা কীভাবে কাজে লাগাতে পারে। যেমন জিয়া ভাই বলছিলেন যে ওরা যখন ডিসিশন মেক করে রং নিয়ে, সো এর তো রঙের ডিসিশন তো সিলি মনে হতে পারে, কিন্তু যে কোনো লাইফে ডিসিশন নিয়ে কিন্তু একই প্রসেস কাজ করে, যে আমি কীভাবে ডিসিশন নেবো, আমার বাচ্চাকে কোথায় পড়াবো। আমি প্রচুর দেখি যে বাবা মা ঝগড়া করছে, একজন বলছে বাচ্চাকে বাংলা মিডিয়াম দিয়ে, একজন বলছে ইংলিশ মিডিয়াম দিয়ে, এই নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে বাবা মার। কেন? এই ঝগড়াটা বাচ্চার ভালোর জন্য। সো ডিভোর্স হলে কি বাচ্চার ভালো হচ্ছে আলটিমেটলি? তা তো না। সো ওরা ডিসিশন মেকিংয়ের প্রসেসটা শেখাটা দরকার আসলে, যেটা ছোটোবেলা থেকে শুরু হতে পারে।
স্যার, আপনার লং এক্সপিরিয়েন্স উইথ বার্জারের সাথে আপনি এরকম কোনো কেস কি দেখেছেন যে যেখানে আপনারা হয়তো কোনো বাসার রুম বা হসপিটাল বা স্কুল, মানে এখানে আপনি রিডিজাইন করেছেন বা রিপেইন্ট করেছেন এবং ওইটা ওখানকার যেই মানুষগুলো ছিল তাদের উপরে বেশ বড় একটা ইফেক্ট ফেলেছে? ক্যান ইউ শেয়ার দোজ এক্সাম্পলস? এরকম এক্সাম্পল অসংখ্য। এই যে একটু আগে একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের একজন পুরনো ক্লায়েন্ট তার ফ্রেন্ডকে রেফার করেছেন। এই রেফারটা করার কারণটাই হচ্ছে উনি আমাদের কনসালটেন্সিতে হ্যাপি ছিলেন। আমি একটা গল্প বলি, আমি অনেক দিন আগের, সেটা হচ্ছে নতুন ফ্ল্যাট, স্বাভাবিকভাবে কর্তা সাহেব আমাদেরকে সাথে যোগাযোগ করলেন, অনুরোধ করলেন ওনার ফ্ল্যাটটা ভিজিট করে একটা সাজেশন দিতে, আমরা যে কনসালটেন্সি করতে। আমরা গেলাম, প্রত্যেকটা রুম ভিজিট করে সব কিছু করে তারপর ওনাকে সাজেস্ট করব। তার আগে বললাম না, আমরা তো পুরোটা সাজেস্ট আসলে একভাবে হয় না, কারণ এখানে অনেকগুলো এলিমেন্টস আসবে। যেমন ওই দেয়াল রং ছাড়া আরও অনেক, তার মধ্যে টাইলস একটা মেজর জিনিস, এটা হচ্ছে ফিক্সড টাইলসটা। এছাড়া ফিক্সড না এরকম অনেক জিনিস আছে। এখন এগুলো কি করছেন সেটার সাথে রংটার একটা সম্পর্ক থাকবে। তারপরও এগুলোকে রেখে আমি যতটুকু আপনার এখন ওই চিন্তা যদি নাও করে থাকেন, তারপর আমরা একটা ওই চিন্তাটা যাতে এখনকার রঙের সাজেশনের সাথে সাংঘর্ষিক না হয় সেভাবে কিছু সাজেস্ট করব। তো ওনার রুম ওয়াইজ ওনাদের ওই যে বললাম, ওনার ফ্যামিলিদের কাউকে আমি পাইনি, কিন্তু জিজ্ঞেস করেছি কয়জন ফ্যামিলি মেম্বার, কে কী করেন, সেই হিসাব করে আমি প্রত্যেকটা রুমের শুরুতেই বলেছিলেন আমাকে, বাড়ি আমার, আপনি সাজেস্ট করবেন, আপনার সাজেশন অনুযায়ী রং করা হবে। এমনই প্রথম থেকে আমাকে এই স্বাধীনতাটা দিয়েছে। আমরা সাজেশন করলাম। আমি তখন ওখানে যেটা করেছি সেটা হচ্ছে একদম হোয়াইট না, আবার হোয়াইট থেকে একটু, যেমন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক টোনটাকে যদি হোয়াইটের দিকে নিতে থাকি তাহলে একদম গ্রে হয়ে যায়, গ্রের পরে হোয়াইটে আসে। আমি ওই হোয়াইট আসার 2 স্টেপ আগের রংটা ওই ভদ্রলোকের বেডরুমের জন্য সিলেক্ট করেছি। তারপর বলেছি, এখন আপনি এখানে আপনার ছবি যে কোনো জায়গায় দিতে পারেন, পেইন্টিং দিতে পারেন, পর্দা যে কোনো কালারফুল দিতে পারেন। কারণ হচ্ছে এই কালারটা অনেকটা নিউট্রাল কালারের মতো, সাথে অন্য যে কোনো কালার যদি আসে ওগুলো পরিমাণ থাকবে কম, সেটাকে ম্যাচ করে যাবে। বড় একটা সারফেসের মধ্যে ছোট ছোট অন্য আনুষঙ্গিক রং আসলে চলে যাবে। এবং ওনাকে এটাও বলেছিলাম যে আপনি যত লাইট কালারের দিকে আপনার টাইলসটা নিতে পারেন। দুটো উপকার থাকে, সেটা হচ্ছে সব ধরনের এলিমেন্টসের সাথে ভালো মানিয়ে যায়, প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল লাইট যেটা, সেটা রিফ্লেক্ট করে কম আলোকে অনেক বেশি আলোকিত হয়। এ দুটো জিনিস দিয়েছিলাম। আলটিমেটলি ওনার পুরো বাড়িটা বয়স অনুযায়ী এভাবে সিলেক্ট করেছি। সবটাই হচ্ছে প্রত্যেকটা টোনের মানে লাইটের থেকে ডার্কের দিকে যেতে সেকেন্ড অথবা থার্ড টোনটাই আমি সাজেস্ট করেছিলাম। শেষ হওয়ার পর উনি আমাকে ইনভাইট করেছিলেন এবং অসম্ভব হ্যাপি। এই হাসি মুখটা আমি দেখাতে পারবো না আপনাদেরকে, বাট এটা অসাধারণ। স্যার, এই পয়েন্টটা থেকে যদি হচ্ছে আপনার কাছে যাই, যে আপনি যখন আপনার কাছে ক্লায়েন্টরা আসেন এবং হচ্ছে আপনি সাইকোলজিক্যাল কনসালটেশনস করে থাকেন, সো ওই পয়েন্টগুলোতে মানে এই যে বিভিন্ন প্রবলেমগুলো আপনি কন্টিনিউয়াসলি শুনছেন, সো অ্যাজ আ পার্সন হিসেবে ওইটার আপনি মানে আপনার উপরের এফেক্টটা কি, বা ওটা আপনি পারসিভও করেন কিভাবে? ইজ ইট সামটাইমস গেটিং টু হেভি অন ইউ অ্যাজ ওয়েল কিনা? হয় একটা কনসেপ্ট হচ্ছে ভাইকারিয়াস ট্রমা। আমরা যখন ক্লায়েন্টদের কথা শুনি, মানে আমরা কিন্তু শুধু শুনি না, বোঝার চেষ্টা করি, অ্যাক্টিভ লিসনিং। ওই মানুষটার পেইনের মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা, তার জুতো পরে হাঁটার চেষ্টা করি। এমপ্যাথি কোর কনসেপ্টটা, মানে আমরা বলি আমাদের থিওরি অফ মাইন্ডটাকে খুব ওপেন রাখতে হয় ওই মানুষের মনের মধ্যে কী চলছে বোঝার জন্য। সো এটা করতে গেলে কাইন্ড অফ আপনি ওই মানুষের সাথেই হাঁটছেন, ওই মানুষের পেইনের মধ্যে যাচ্ছেন, এক্স্যাক্টলি সেম না কিন্তু কাছাকাছি। এটাকে বলে ভাইকারিয়াস ট্রমা। সো ওই ক্ষেত্রে অনেক সাইকোলজিস্টদের ট্রমাও হয়ে যায়। সো আমাদের একটা প্রসেসিংয়ের মধ্যে যেতে হয় যে কীভাবে আমরা এটাকে রিকভারি করতে পারি। আমরা ডিব্রিফিং পড়ার প্রসেস আছে, আমাদের নিজস্ব থেরাপিটিক প্রসেসে যেতে হয়, সুপারভিশনে যেতে হয়, ওগুলো আমাদের মেনটেন করতে হয়। কারণ আলটিমেটলি আপনি যদি মানুষটাকে বুঝতে না পারেন, তাকে হেল্প করা সম্ভব না। ওই মানুষকে ফিল না করে যে এই পার্সনটা আমাকে বোঝেন,
আদারওয়াইজ কোনোভাবেই তাকে হেল্প করা সম্ভব না। তো ওইটার মধ্যে আমরা যেতে হয় আর কি, এবং এটা আসলেই পেইনফুল। কখনো কখনো সাইকোলজিস্টরা ভালনারেবল ফিল করেন কোনো কোনো ক্ষেত্রে। স্যার এই যে বোঝার আর আমাকে কেউ বুঝে না, এই যে কনসেপ্টটা, এটা খুবই কমন একটা কনসেপ্ট, আমরা প্রায়ই শুনে থাকি। এটা মনে হয় আমি যদি জিজ্ঞেস করি 100 লোককে, প্রত্যেকে বলবে যে জীবনে কখনো কখনো ফিল করেছে আমাকে কেউ বোঝে না। হ্যাঁ, এই 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 পয়েন্টটা থেকে দেখা যায় যে অনেকের কাইন্ড অফ একটা ফ্রাস্ট্রেশনই চলে আসে যে তাকে কেউ আসলে বুঝতে পারছে না, এবং ওই সিচুয়েশনগুলোতে অ্যাজ দ্য পার্সন হু ইজ ফিলিং দিস ওয়ে, সে আসলে তখন কি করতে পারে? হোয়াট ডু ইউ সে? প্রথম প্রশ্নটা হচ্ছে আমাকে কেউ বোঝে না মিনিংটা কি, সে কমিউনিকেট করছে কি, তার একটা ড্রিম আছে আমাকে বুঝবে অন্যরা, ওটা ফ্রাস্ট্রেটেড হয়েছে, ওটা সে খারাপ ফিল করতেছে। কিন্তু আসল ঝামেলাটা হচ্ছে যখন একটা মানুষ আমাকে বোঝাতে যায় যে আমি অন্যকে বোঝাই, তখন কিন্তু আমি অন্যটা শুনি না। সো তার মানে আমি আমারটা পুশ করছি। সো আমাকে যদি কেউ বুঝতে হয় তাহলে বেটার নিয়ম হচ্ছে তাকে বোঝার চেষ্টা করা। সো তখন হয় কমিউনিকেশনটা টু ওয়ে হয়, নাহলে একটা স্টাক সার্কেলের মধ্যে করতে হয়, আমাকে বোঝানোর চেষ্টা, একজনই কথা বলে যাচ্ছে। সো ওই মানুষটা কিন্তু চেষ্টা তাকে বোঝার চেষ্টা করে যেন। সো দুজন আলাদা আলাদা করে কথা বলে, একসাথে কথা বলে দুজন আলাদা আলাদা জায়গা থেকে কথা বলছে। ওটা না করে আমাকে যে বোঝাতে চাই, আমি ওই মানুষটাকে বোঝার চেষ্টা করি প্রথমে। এটা এমনিতেই দেখা যায় ওই মানুষটা তখন শোনার চেষ্টা আছে ও কি বলতে চাচ্ছে, ওটা হেল্প করে। স্যার আরেকজনকে যে ভালোভাবে বোঝার যে এই প্রক্রিয়াটা, এইটা আসলে মানে ইজ দেয়ার এনি স্টেপস অর? খুবই দারুণ টিপস আছে, মানে খুবই সিম্পলি এটা যে কেউই করতে পারি। আমাদের হিউম্যান নেচার বা যে কোনো প্রাণীর নেচার হচ্ছে আমরা প্রবলেমকে আগে পারসিভ করি। আবার একটা বিপদ দেখলে ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে। সো যেই কারণে যখনই নেগেটিভ কিছু দেখি সম্পর্কের মধ্যে বা মানুষের মধ্যে আশেপাশে, ওটা চোখের মধ্যে ঘোরে যে এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো। সো চেষ্টা করতে হয় অ্যাবিলিটি স্পট করতে, নেগেটিভ না দেখে পজিটিভটা খোঁজার চেষ্টা করতে। যেমন ধরেন আমার বাচ্চা পড়তে বসে না, আমি সারাক্ষণ বলছি পড়ো না কেন, পড়ো না কেন, পড়ো না কেন, পড়ো না কেন। ওর কিন্তু একটা লেবেলিং দিয়ে দেও, দুষ্টু বাচ্চা, পড়াশোনা না করা বাচ্চা, ফাঁকিবাজ, দুষ্টু। এখন দুষ্টু বাচ্চা কি করার কথা? দুষ্টুমি করার কথা। ফাঁকিবাজ বাচ্চার ফাঁকিবাজি করার কথা, খারাপ স্টুডেন্টের খারাপ কাজই করার কথা। ওইটাই কিন্তু করছে, ও কিন্তু রোলেই আছে। যদি আমি চাই আমার বাচ্চাকে ও পড়াশোনা করুক, তাইলে বড় আমাকে তককে তককে থাকতে হবে, কখন একটু পড়তে বসে, কখন বইয়ের কাছে যায়। যখনই যদি তখন বলে বাহ তুমি পড়তে বসে খুব ভালো হয়েছে, তখন হয়তো আরে আমি পড়তে বসলে সবাই নোটিস করে, এটা কেউ খেয়াল করে, এটা নিয়ে কথা বলে, ওটা বাড়তে থাকে এবং দেখা যায় পড়ার পরিমাণটা বাড়তে থাকে। যে কারণে ফেসবুক এত পপুলার, কারণ ফেসবুকে আমার পজিটিভটা কেউ কমেন্ট করে, কেউ নোটিস করে, এবং দেখবেন ফেসবুকে একই ধরনের লেখা লেখে মানুষ, কারণ ওই কথাটা কেউ পজিটিভ কমেন্ট করেছে, প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। আমার কেউ অডিয়েন্স আছে, আমাকে কেউ দেখছে। সো ওইটা ইজিলি করা যায়। রিলেশনশিপে আমরা খুবই ছোট ছোট স্টেপে এটা করতে পারি, যে আরেকটা মানুষকে অ্যাকনোলেজ করা, আরেকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা ওর ভালোটার জন্য। বানিয়ে বলা না, বানিয়ে বলা অনেক সহজ, কিন্তু সত্যিকারে খুঁজে বের করাটা অনেক কঠিন। ওই সত্যিকারে খুঁজে বের করার চোখ কান খোলা রেখে শোনার চেষ্টা করা, ওইটা দারুণ হেল্প করে। আচ্ছা স্যার, একটা কমন বিষয়ে আমাদেরকে হয়তো বলা হয়ে থাকে যখনই আমরা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করতে চাচ্ছি, নিজেদের ফিলিংসগুলোকে আরেকজনের সাথে শেয়ার করতে চাচ্ছি, খুব কমনলি যেটা আমাদের শুনতে হয় যে তুমি তো ভালোই আছো, তুমি গ্রেটফুল থাকো, তোমার তো সবই আছে, তোমার চেয়ে আর কত মানুষ কত খারাপ অবস্থায় আছে। তো এই 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 যে যখন এই কথাগুলো শোনা হয়, পার্সোনালি কেউ যখন শোনে, তখন কিন্তু তারা নট এনকারেজ টু শেয়ার দোজ থিংস। সো এই সময় মানে হোয়াট উড ইউ সাজেস্ট দেম? না, ওই মূল থিওরিটা একটাই, ওই মানুষটাকে বোঝার চেষ্টা করা। যেমন আমার চেয়ে অন্যরা খারাপ আছে, এটা হয়তো আমাকে হেল্প করতে হয়, নট নেসেসারি ওই মানুষটাকে হেল্প করে। প্রত্যেকটা মানুষ আলাদা। সো আমরা মনে করি যে ওয়ান সাইজ ফিটস ফর অল, ব্যাপারটা এরকম না। প্রত্যেকের ইউনিকনেস আছে, প্রত্যেকে ডিফারেন্টভাবে চিন্তা করে। একই এক্সাম্পল যার জন্য ভয়ঙ্কর পেইনফুল, ওই একই এক্সাম্পল আরেকজনকে দারুণভাবে হেল্প করতে পারে। সো এই থটটা যে কাউকে হেল্প করে না তা কিন্তু, এটা কাউকে হেল্প করে, কিন্তু বেশিরভাগ মানুষই সাফার করে এটাতে। কারণ বেশি মানুষ ফিল করে এটা একটা কনোটেশন আছে যে তার মানে তুমিই ভুল, তুমি ঠিক হলেই সব ঠিক হয়ে যায়, তোমারই দোষ। আমরাও একই কথা বলি কিন্তু ডিফারেন্ট ফর্মে, কাইন্ড অফ এরকম যে আই এম মোর পাওয়ারফুল, আই ক্যান টেক অ্যান অ্যাকশন রাদার দ্যান আমি রং। যে রং এটা ম্যাটার করে। যেমন আমি প্রায় বলি এটা, যে বৃষ্টি আসলে আমরা বৃষ্টিকে গালি দিই না, একটা ছাতা নিয়ে বেরোই যাতে বৃষ্টি আমাকে অ্যাফেক্ট না করে। ডাজ ইট মিন যে আমারই প্রবলেম ছিল বৃষ্টি ভেজার পেছনে? ডেফিনেটলি না। বৃষ্টি আমাকে ভিজিয়েছে, কিন্তু বৃষ্টিকে দোষ দিয়ে লাভ নেই। সুতরাং আমি কীভাবে ভালো থাকতে পারি, সো ওই প্রসেসটা আমরা একই কাজ করি, কিন্তু ক্লায়েন্টরা বেটার দেখতে পাচ্ছে না আই এম মোর পাওয়ারফুল, আমি বৃষ্টিকে থামাতে পারবো, কিন্তু আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি রেসপন্সিবল, আমি করতে পারি এবং আমি ক্যাপাবল, ওটা দেখতে পাই। তো মূল জায়গাটা হচ্ছে মানুষটাকে বোঝার চেষ্টা, মানুষটা কী শুনতে চায়। আর একটা কমন ঝামেলা হচ্ছে আমাদের দেশে সবাই মনে করে আমি সাইকোলজিস্ট,
মানে সাইকোলজি খুব কমন সেন্স ব্যাপার মনে করে। সাইকোলজি কিন্তু একটা প্রফেশনাল, মানে একটা প্রফেশনাল ফিল্ড যেখানে থিওরি আছে, প্র্যাকটিসে কনভার্ট করতে হয়। এবং সাইকোলজি বই পড়লেই সাইকোলজিস্ট হয়ে যায়। সাইকোলজিক্যাল প্র্যাকটিস করতে লম্বা ট্রেনিং লাগে, প্রসিডিউর মধ্যে যেতে হয়। এবং আমরা বলি রিফ্লেক্সিভিটি, আমাদেরকেও কিন্তু রিফ্লেক্ট করতে হয়, আমি কেন এটা ভাবছি, কি করছি, আমি যা করছি আমার ক্লায়েন্টের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলছি, প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হয় এই প্রসেসটা। তো এটা শুরু করতে অনেক সময় লাগে, বছরের পর বছর ট্রেনিং নিয়ে এটা করতে হয়। সো ওগুলি করলে আমার ধারণা আছে যেই মানুষগুলো এটা বলেন তারাও কিন্তু কেয়ার থেকেই বলেন। সো এটা মানেই না যে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য বলছে, কিন্তু যাকে বলছে তার কষ্ট লাগতে পারে এটা মাথায় রাখার চেষ্টা করে যে আসলে এটার মিনিংটা কি হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোনো কমেন্ট করার আগে মানুষটাকে বোঝার চেষ্টা করি, মানুষটা আসলে কি বলছে, কেন বলছে, ওনার ভাবনাটা কি, ওনার পজিশনটা কি, কোন কনটেক্সটে মানুষ এটা ফিল করছে, ওটাকে দেখার চেষ্টা করাটা খুবই খুবই জরুরি। আর স্যার যখন হচ্ছে কেউ ফিল করছে যে আসলে দেয়ার ইনটু সাম প্রবলেম দ্যাট নিডস টু বি সলভ, যেটা সলভ হচ্ছে না এবং দে আর স্ট্রাগলিং, সো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা আপনাদের ফিল্ডে আসলে যারা আছেন তাদের সাথে সেই যোগাযোগের ফার্স্ট স্টেপটা কি হতে পারে? এটা আনফর্চুনেট যে আমাদের দেশে যত মানসিক সমস্যা নিয়ে সাফার করে মানুষ, তাদের সবার জন্য ট্রিটমেন্ট করা এত প্রফেশনাল নাই। সো ওইটা একটা স্লো প্রসেস। ইন্টারনেট সার্চ করে দেখতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজি কারো কাছে যেতে পারে, বা প্রফেশনাল কাউন্সিলার যারা তাদেরকে যেতে পারে। সো অথেন্টিক একটা জায়গা খুঁজে পাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে লাইসেন্সিংটা এখনও কাজ করছি আমরা, ওটা এখনও শুরু হয়নি। সেটা শুরু হলে সত্যিকার অথেন্টিক মানুষ খুঁজে বের করে। এখন তো যে কেউই বলতেছে, যেমন আমি অনেককেই চিনি যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না থাকেন, তারা বলে বেড়ায় আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো দ্যাট ইজ ভেরি রিস্কি। তো এটা একটা প্রফেশনাল ফিল্ড। এটা এমন না যে আমি একটু ভালো কথা বলতে পারি আমি ভালো সাইকোলজি, ব্যাপারটা এরকম না। এটা প্রফেশনাল ট্রেনিং হওয়াটা দরকার আছে এখানে। সো এটা এক সময় হবে। কিন্তু আমার মনে হয় সচেতনতাটাও দরকার সবারই। যে আমি একটা জিনিস প্রায়ই বলি, সবার কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার নেই। আমি সাফার করতে পারি কিন্তু আমার হয়তো সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার নেই। আমরা বলি দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে প্রবলেম ফোকাস অ্যাপ্রোচ, একটা সলিউশন ফোকাস অ্যাপ্রোচ। সলিউশন ফোকাস অ্যাপ্রোচ একটা মেজর জায়গা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার প্রবলেম, এটা সত্যি কথাই, প্রত্যেকটা মানুষ একটা ক্যাপাসিটি আছে নিজের প্রবলেম সলভ করার, কোনো কোনো ফর্মে সে এটা করে। কখনো কখনো এমন হয় প্রবলেমটা এমন লেভেলের যেটা নিজে আর সলভ করতে পারছে না, তখন মানুষ ফ্রেন্ডস ফ্যামিলি হেল্প নেয়, তাতে অনেক প্রবলেম সলভ হয়। তাতেও না হলে তখন প্রফেশনাল হেল্পের যাওয়া দরকার আছে। সো এই যে নিজের জায়গাটা দেখার চেষ্টা করে যে আমি কীভাবে সলভ করতে পারি, অন্যরা কীভাবে করে, আমি ট্রাই করে দেখতে পারি কিনা, ওইটা রিপিটেডলি ট্রাই করার চেষ্টা, তারপর প্রফেশনাল হেল্পের জন্য আসা যায়। তো ওইটাকে দেখার চেষ্টা করে যে আমার স্ট্রেংথটা কী, আমার রিসোর্সগুলো কী আছে, প্রবলেমটা না দেখে অ্যাবিলিটি বা রিসোর্সগুলো খুঁজে বার করার চেষ্টা করা, ওটাও দেখা যেতে পারে। এখানে যারা এপিসোডটা আজকে দেখছেন তাদের জন্য বলে রাখি যে আপনি যদি স্যারের এই কথাগুলো শুনতে শুনতে এটা ফিল করেন যে ইটস টাইম ইউ নিড টু টক টু সামওয়ান, দেয়ার ইজ রিল্যাক্সি, আপনি রিল্যাক্সিতে ঘরে বসেই যে কোনো সময় আপনার সুবিধা মতো জায়গায় বসেই কামরুজ্জামান স্যারের মতো অনেক অভিজ্ঞ সাইকোলজিস্ট যারা আছেন তাদের সাথে আপনি অনলাইনেই কিন্তু কাউন্সেলিং সেশন বুক করতে পারেন। আর যেহেতু ইটস ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, এই জন্য কিন্তু রিল্যাক্সের সব কাউন্সেলিং সেশনে আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট অফার করছি। সো ইফ ইউ থিঙ্ক যে ইউ নিড টু রিচ আউট টু সামওয়ান, রিল্যাক্সি ক্যান বি ইয়োর সেফ প্লেস ফর দ্যাট। একটু জিয়া স্যারের কাছে ফিরে আসি। সো রাহাত স্যার যেরকম বলছিলেন যে আসলে মানসিক স্বস্তির জন্য স্যারদের কাছে ক্লায়েন্টরা গিয়ে থাকেন, কিন্তু কেউ আসলে যখন রং কি চুজ করবে সেটা আসলে বুঝতে পারছে না বা ওইটা নিয়ে স্ট্রাগল করছেন, এরকম কোনো কনসালটেশনস কি অ্যাভেলেবল আছে কিনা? জি আছে, আমাদের সারা দেশব্যাপী আমাদের কালার কনসালটেন্ট নামেই কিছু অফিসাররা আছেন যারা তারা এই কনসালটেন্সিটা দিয়ে থাকেন। এছাড়াও অলমোস্ট সবগুলো বিভাগীয় শহরে আমাদের এক্সপেরিয়েন্স জোন, বার্জার এক্সপেরিয়েন্স জোন নামে আমাদের ডিসপ্লে আছে, যেখানে প্রত্যেকে গিয়ে ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে পারবেন আমাদের প্রত্যেকটা রং কীরকম, কনসালটেন্টসদের সাথে আলাপ করে কনসালটেন্সি নিতে পারবেন, কনসালটেন্টসদেরকে স্পেসে ইনভাইট করে ওখানে অন স্পট কনসালটেন্সি নিতে পারবেন। মানে কালার সংক্রান্ত যত ধরনের প্রশ্ন তৈরি হবে একজন ক্লায়েন্টের, সব ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে বার্জার সে ব্যবস্থাটা রেখেছে।
ইন্টারেস্টিং। সো যারা আমাদের এপিসোডটা আজকে দেখছিলেন তাদের জন্য বলে রাখি যে বার্জারে কিন্তু দের ইজ অ্যান এক্সপিরিয়েন্স জোন এবং বার্জারে কালার কনসালটেশনও আছে। সো অন দিস মেন্টাল হেলথ ডে ইফ ইউ থিঙ্ক যে আপনার মনের সাথে সাথে আপনার আশেপাশের যেই এনভায়রনমেন্ট আছে বা আপনার রুমটা আছে সেই কালারটাও আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বা রিপেইন্ট করতে চাচ্ছেন, দেন ইউ ক্যান টক টু দিস কালার কনসালটেশন। জিয়া ভাই একটু সাজেস্ট করেন যে কি করা যায়। যেমন ধরেন অনেক সময় বলা হয় যে প্রতিটা মানুষের যেটা সিগনেচারের কথা বলছে কাইন্ড অফ এরকম যে পার্সোনালিটির সাথে কালার প্রেফারেন্স একটা ব্যাপার আছে। যদি এটা মানে সায়েন্টিফিক ডিফারেন্ট কিন্তু ডেফিনেটলি একটা মানুষের প্রেফারেন্স থাকে। সো ওটাকে কোনোভাবে আপনি কিছু বলতে চান কিনা মেন্টাল হেলথের দিক থেকে? প্রথম হচ্ছে আমরা যেভাবে চেষ্টা করি যে একজন মানুষকে রিড করতে, আমাদের ক্লায়েন্টকে, কারণ তাকে সাজেস্ট করার আগে তো তাকে রিড করার জন্য প্রয়োজন হয়, প্লাস হচ্ছে যে স্পেসের জন্য চায় সেই স্পেসটা দেখার প্রয়োজন পড়ে। এগুলোর মধ্যে দিয়ে আমরা কথা বলতে বলতে চেষ্টা করি যে ওনার অবস্থানটা কি, সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান এবং তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি, এগুলোর মধ্যে থেকে আমরা চেষ্টা করি গল্পগুলো ওনার সাথে গল্প করতে করতে কিছু কিছু ক্লু বের করে আনার। সেই ক্লু থেকে করে আমরা এই সাজেস্ট করার। তার আগে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ হচ্ছে একজন মানুষের তার অবস্থান, তার বয়স, তার সারাউন্ডিং সব মিলে তার পছন্দের জায়গাটাও কিন্তু ওটার সাথে সম্পর্কিত, এবং সেইটার সাথে ওই সম্পর্কের জায়গাটার সাথে স্পেসটার বাস্তবতার আমরা একটা যোগ সাযোগ করানোর জন্য পথ খুঁজে বেড়াই, পথটা খুঁজতে চেষ্টা করি, এবং এইটার ফলে একটা ভালো জিনিস তৈরি হয়, আরামদায়ক এবং মানসিক শান্তির জায়গাটা তৈরি হয়। বেডরুমে গিয়ে যদি তিনি আরাম করতে না পারেন তাহলে তো সেই বেডরুমের কালার পছন্দ করা, সাজেস্ট করা কোনোভাবেই সম্ভব। এখন যদি ধরে নিই, যিনি আমাদের সোসাইটিতে আপার ক্লাসে বিলং করেন, যিনি ফ্রিকুয়েন্টলি দেশের বাইরে ভ্রমণ করেন, তার পছন্দের, তার রুচির সাথে আর যারা আমরা মিডল ক্লাস অথবা আরও মিডল ক্লাসের রুচি যদি কারা থাকে, তাদের রুচির তো একই রকম হবে না, কারণ ওনার দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য থাকবে। তো ফলে ওনার দেখা অনুযায়ী উনি ওনার সারাউন্ডিংটা খুঁজে বের করেন, ওনার পরিবেশটা ওরকম তৈরি হয়, সেটা থেকেই ওনার প্রত্যেকটা কাজ ওইটা একটা কাইন্ড অফ কনভিনিয়েন্স টু আই বা ওরকম কনভিনিয়েন্স টু কমফোর্ট তৈরি হয়ে যায়, এক্সপোজার হতে হতে তৈরি হয়ে যায়। ওই তৈরি হয়ে যাওয়াটার মধ্যে থেকেই উনি ওনার জিনিসটা খুঁজে বের করেন, আমরা ওখানে শুধু সাহায্য করি। রাহাসের একটা কোয়েশ্চেন, সো কোনো মানুষকে বোঝার জন্য কালারটা কি কোনোভাবে হেল্প করে? ওকে, তো এটা নিয়ে বেশ কিছু কাজ হয়েছে। যেমন আমরা আর্ট থেরাপি বলে একটা থেরাপিক অ্যাপ্রোচ আছে, যেখানে আমরা অ্যাসেসমেন্টের জন্য আর্ট ইউজ করি। সো এখানে কোন মানুষটা কি কালার নিয়ে ড্র করছে বা কীভাবে কমিউনিকেট করে সেটা বোঝার চেষ্টা আছে। যদিও পুরনো একটা ধারণা ছিল যে লাল মানে এটা, নীল মানে এটা, ব্যাপারটা কিন্তু ওরকম না। সো ওই মানুষটার কাছে লালের মিনিংকে আমরা জিজ্ঞেস করিনি যে এটা যে লাল কালার করলেন কেন করলেন। আমরা বাচ্চাদেরকে অ্যাসেসমেন্ট সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করি যে ও যখন ছবি আঁকছে কনগ্রুয়েন্ট কালার ইউজ করছে কিনা, যেটা যেই কালার হবে সেরকম ইউজ করে ভিন্ন কিছু ইউজ করছে। সো ভিন্ন কিছু করলে এটা মিনিংটাকে আমরা খোঁজার চেষ্টা করি। সো সরাসরি যে এই কালার হলে এইটাই হবে, এই পার্সোনালিটি ওরকম, ব্যাপারটা ওরকমভাবে দেখি না আমরা, কিন্তু এটার মিনিংটাকে বোঝার সাথে তাকে জিজ্ঞেস করে। তো কালার ইউজ ডেফিনেটলি আছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, আমরা দারুণভাবে করি, স্পেশাল চাইল্ডের অ্যাসেসমেন্টে খুবই ইউজ হয়। স্যার, অনেক সময় দেখা যায় যে মানে আমার ছোট বোনের কথা যদি বলি, ও হয়তো কোনো সার্টেন কালার, বিশেষ করে আমি ওকে অনেকবার দেখেছি লাল কালারটা ও অনেক বেশি রিপিটেটিভভাবে ইউজ করে, লাল, হলুদ, কমলা এরকম টাইপের কালারগুলো। এইটার সাথে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা যদি বলি, ওইটা আসলে মানে হোয়াট শি ইজ ট্রাইং টু সে টু আস। এটা ওকে জিজ্ঞেস করতে হবে যে ও এই কালার মধ্যে কি আছে বা কি ফিল করছে ওখানে। যদিও কমন সেন্স কিছু বিষয় যেগুলো আমরা ইউজ করতে চাই না, বরং মোর থিওরিটিক্যাল বা রিসার্চ বেস যদি চিন্তা করি, তাহলে আমরা জিজ্ঞেস করি এটার মিনিংটা কি ওর কাছে, এই কালারটা ওর কী পছন্দ আছে। আমরা দেখি বয়সের সাথে কালার প্রেফারেন্সগুলো চেঞ্জ হয় মানুষের। ছোটোবেলায় যেমন কারো হলুদ রং পছন্দ, বড় হয়ে দেখা যায় সে হয়তো অন্য একটা কালার পছন্দ করছে, একদমই ডিফারেন্ট। আবার একই মানুষের কালার প্রেফারেন্সগুলো ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট হয়। তো আপনি বলে আপনার প্রিয় শার্টের প্রিয় কালার কি, হয়তো একটা বলবেন, আপনার টাওয়ালের প্রিয় কালার কিন্তু ডিফারেন্ট বলবেন, আবার হয়তো প্যান্টের প্রিয় কালার আরেকটা ডিফারেন্ট কিছু বলবেন। সো এই চয়েসটা কিন্তু ভ্যারি করে কনটেক্সচুয়ালি, কিসের কালার চিন্তা করছেন তার উপর ডিপেন্ড করবে। সো ওইটাও একটা চিন্তা করার বিষয় যে কোন মানুষটা কেন কি প্রেফার করছে এবং কোন ভাবনা থেকে করছে। আমরা সাধারণত দেখি যে এখানে সোসাইটি একটা বিরাট রোল প্লে করে। সোসাইটির যেই কালারগুলো মানুষ যেইভাবে অ্যাসাইন করে সেগুলো নিয়ে চিন্তা করে মানুষ। যেমন ছেলেদের ক্ষেত্রে নীল রঙের
বাচ্চা হলে নীল রঙের কিছু একটা গিফট দেয়। সো এটা এমন না যে ছোট ছেলের বাচ্চা নীল রং পছন্দ করে, ওটাকে শেখানো হয় যে নীল রং তোমার পছন্দ করতে হবে, কাইন্ড অফ একটা ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা আছে এবং এটা অভ্যস্ত হয়ে যায় মানুষ। স্যার আমরা সোশ্যাল মিডিয়াতে আজকাল বেশ কিছু সিলেক্টিভ এমপ্যাথি মনে হয় দেখতে পাই, যেমন কিছু নাম করা মুখ বা সেলিব্রিটিদের কমেন্ট সেকশনে অনেক হিট কমেন্ট থাকে। হয়তো এটা হতে পারে কোনো পোশাকের উপরে, হতে পারে তাদের নিজেদের লাইফস্টাইল চয়েসের উপরে বেস করে। সো ওয়াই ডাজ দিস হ্যাপেন? আমাদের কি জাতি হিসেবে আমরা কি অনেক বেশি কম এমপ্যাথেটিক হয়ে যাচ্ছি কিনা? আমার মনে হয় এটা এমপ্যাথি যেমন একটা জায়গা আছে, থ্রেটের একটা জায়গা আছে। সো সেলিব্রিটির কনসেপ্টে চিন্তা করেন, সেলিব্রিটি এক এক ফিল্ডে এক রকম আছেন, যেমন কেউ হয়তো কবিতা আবৃত্তি, কেউ হয়তো অভিনয় করে। সো রোলগুলো যদি সেপারেট করা যায়, যে অভিনয় করে সে অভিনয়ই ভালো, তার মানে এই না যে পার্সোনালিটিও ভালো হতে হবে, সে খারাপ মানুষ হতে, কিন্তু অভিনয় ভালো। এই সেপারেট করতে পারার জিনিসটা আমাদের কম, আমরা গ্লোবালি সব জোড়া লাগিয়ে ফেলি। সো ও এরকম, তাহলে ওর সব দিক থেকে ভালো হতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। সো প্রত্যেকটা মানুষের স্কিলের জায়গাটা আলাদা, সেটাকে সেটুকুভাবে রেসপেক্ট করাটা ভালো। এখন তার কাছে যে আমি আশা করি অন্যটাও থাকবে, সো ওটাও তো বোকামি হবে। তো ওইটা মানুষ এক্সপেক্ট করে, এটা একটা জায়গা। যখন না পায় তখন তারা খারাপ ফিল করে। সো আমি কোনো সেলিব্রিটিকে পছন্দ করি যে আমার আইডল, এবং তখন যখন সে ওইটা ম্যাচ করতে না পারে তখন আমরা খারাপ ফিল করি, এটা একটা জায়গা আছে। আরেকটা জায়গা আছে থ্রেট। আমরা মনে করি, অনেক মানুষ আছে যারা মনে করেন যে এদের কারণেই সোসাইটি নষ্ট হয়ে যাচ্ছে। সো তারা তখন খুঁজে খুঁজে এটা বের করছে কীভাবে একে হার্ট করা যায়, কীভাবে অ্যাটাক করা যায়, যাতে এই জিনিসটা অন্য কেউ করতে না পারে বা অন্য কেউ যেন এইরকম চিন্তা না করে। সো ওই বিষয়টা আছে। আবার কেউ ফিল করে ইনজাস্টিসের জায়গাটা, আমার সাথে খারাপ হয়েছে, আমি অন্যদেরকে পেইন দিব। সো ওই প্রসেসে নানান রকম মাল্টিপল ফ্যাক্টর কাজ করে এখানে আসলে। কিন্তু আমি যে জেনারেল দেখেছি যে থ্রেটের জায়গাটা খুবই কমন। অনেক মানুষ মনে করে আমার কমেন্ট করাটা আমার দায়িত্বের অংশ, এর যে খারাপ করেছে এটা কমেন্ট করতে হবে আমাকে, বা খারাপ হয়তো করেনি, আমি পারসিভ করছি খারাপ, সুতরাং ওকে কমেন্ট করে ওকে শাস্তি দিতে হবে। সো আই এম টেকিং রেসপন্সিবিলিটি অফ গিভিং পানিশমেন্ট, কারণ রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না, আমাকে এটা করতে হবে, আমার ফিউচার জেনারেশন এটা করতে হবে, এরকম নানা রকম চিন্তা আছে মানুষের। সবাই যে খারাপ ভাবনা থেকে করে নট নেসেসারি, তাদের একটা আলটিরিয়ার ভালো মোটিভও থাকতে পারে, যদিও অ্যাপ্রোচটা আমরা বলি ভুল। তারা যদি সঠিক অ্যাপ্রোচ জানতেন তাহলে হয়তো তারা আরও বেটার ওয়েতে এটা করতে পারতেন, সেগুলো চেষ্টা করা যেতে পারে। সো রাষ্ট্র এখানে একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে। আমি বলবো সোশ্যাল কোহেশনটা ইমপ্রুভ করার একটা জায়গা আছে। এখন কিন্তু সোসাইটি আরও বেশি পোলারাইজড হয়ে যাচ্ছে, রিচ এবং পুয়ার ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, রিলিজিয়ান, সোশ্যাল স্ট্যাটাস, নানানভাবে ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো সবাই যেন একই রকম জায়গায় পড়তে পারে, যে আমার বাচ্চা কখনোই গরিব স্কুলে পড়বে না, সেটা না হয়ে যে কোনো বাচ্চা যে কোনো স্কুলে পড়তে পারে, ওরকম একটা জায়গা তৈরি করা, স্কুলের কোয়ালিটি এনশোর করা এরকম করে। তো ওইটা হলে আমার ধারণা এগুলো ইমপ্রুভ করবে। এটা আমি অনেকবার বলেছি অনেক জায়গাতেই, যে আগেকার দিনে যে অনুষ্ঠানগুলি ছিল, আমরা সবাই বরাতের রাতে হালুয়া রুটি নিয়ে যেত এক ফ্যামিলি আরেক ফ্যামিলি, কিন্তু আমাদের প্রতিবেশী নিতাম আমরা। সো এটা কিন্তু যতটা রিলিজিয়াস মিনিং, তার চেয়ে সোশ্যাল মিনিং অনেক স্ট্রং, যে আমি আমার রিলেটিভকে বা আমার প্রতিবেশীকে কেয়ার করছি, তাদের জন্য কন্ট্রিবিউট করছি, ওই প্রসেসটা ওখানে আছে। সো এই জিনিসগুলো যদি এনকারেজড হয়, সোসাইটাল যে কানেকশন, বন্ডিং, এটা এনহ্যান্সড হবে। সো এটা ইমপ্রুভ করা দরকার। কয়েকদিন আগে দুর্গাপূজা গেল। সো আমাদের মনে আছে ছোটবেলায় আমরা দুর্গাপূজা প্রতিমা দেখতে যেতাম, আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই যেত। তো এটা একটা সার্বজনীন উৎসব, ওরকম একটা ব্যাপার ছিল। সো এখন দেখছি এটা এখনও আছে, একদম চলে গেছে তা না, কিন্তু কমে গেছে। সো এই জিনিসগুলো ইমপ্রুভ করা আসলে খুবই দরকার। সোসাইটি তো রিলিজনের বাইরে, রাষ্ট্রের বাইরে সোসাইটির একটা মিনিং আছে, যে কোনো রাষ্ট্রের মানুষ হোক। তো একটা কমিউনিটি সেন্স, বাঙালি, ইন্ডিয়ার বাঙালি, বাংলাদেশের বাঙালি, দে হ্যাভ এ কমিউনিটি। তো এই কমিউনিটিকে স্ট্রেংথেন করা দরকার, কমিউনিটিকে রেসপেক্ট করা দরকার, আমাদের কালচারের সিমিলারিটিকে রেসপেক্ট করা দরকার। আবার আমি বাংলাদেশে মুসলিম, আমি হয়তো ইসরায়েলের মানে প্যালেস্টাইনের মুসলিম, সো আমাদের আরেকটা বন্ডিং আছে, ওটাকেও স্ট্রেংথেন করা। সো আমাদের মাল্টিপল টাই আছে, কোনো টাই কিন্তু লেস পাওয়ারফুল না। কোনোটাই হয়তো রিলিজিয়নের দিক থেকে, কোনোটাই হয়তো আমার কাজের দিক থেকে, কোনোটাই হয়তো আরেক দিক থেকে, প্রত্যেকটা টাইকেই ভ্যালু দেয় এবং সেটাকে কন্ট্রিবিউট করা, সেটাকে রেসপেক্ট করা, সেটাকে কানেক্ট করার চেষ্টা করাটা আসলে দরকার। এটা হলে আমার ধারণা ইমপ্রুভ করবে সিচুয়েশনটা। সো ভিউয়ার্স, আমরা এবার একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। এখানে একদিকে আমাদের সাথে যেমন আছেন এক্সপার্ট অফ মাইন্ড, তেমনি আরেকদিকে আছে ম্যাজিশিয়ান অফ কালার্স। অ্যান্ড লেটস সি যে কার আনসার কতটা মজার হয়ে থাকে। আমার ফার্স্ট কোয়েশ্চেন রাহাত স্যারের কাছে, আপনার আজকে কারেন্ট মুডটা কোনো রং দিয়ে যদি রাঙাতে হতো, কি রং চুজ করতেন? ব্লুইশ কোন একটা কালার। স্যার? আমি হলুদ। হলুদ। হলুদ রংটা কেন? হলুদ রংটা উজ্জ্বল এবং অনেক চাঞ্চল্য
তৈরি করে রাখে, অনেক এনার্জেটিক থাকে। সারপ্রাইজিংলি আপনারা দুজনই মনে হয় সিমিলার একটা কালারের টোনই পরে আছেন, ব্লু ইয়েলোর মধ্যে। স্যার, কোন রং আপনার পার্সোনালিটিটা ডিসক্রাইব করে বলে মনে হয়? বলা কঠিন, ইট ডিপেন্ডস কোন কনটেক্সটে আছি। খুব কষ্টের মুহূর্তে যদি বলা হয়? গ্রে। আর সব খুশি মুহূর্তে যদি বলা হয়? খুশির কোনো কালার নাই, ওটা বাচ্চারা যদি থাকে খুবই খুশি থাকে আমি বাচ্চাদের আশেপাশে, সো ওরা কি করছে তার উপর ডিপেন্ড করে কোন কালার আমি ফিল করবো। আর জিয়া স্যারের না, কাছে আমার কাছে খুশির যে যদি কথা বলেন, আমি আসলে হলুদটাকেই অনেক খুশি প্রেফার করি। সূর্যমুখী দেখবেন অনেক একদম সে হাসি খুশি দেখলেই চেহারা, মন ভালো হয়ে যায়, মন এরকম ভালো একটা হয়ে যায়। ব্যাপার আছে। হ্যাঁ, আর আসলে মন খারাপের জিনিসটা এটা গ্রে হতে পারে, আবার এমনও হতে পারে আপনি দেখবেন গোধূলির সময় যখন সূর্য ডুবে তখন কিন্তু আকাশের রংটা অনেক দারুণ থাকে, তো আপনার মন খারাপ, সূর্যটা ডুবে যাচ্ছে, এই সময়টাতে মন খারাপ থাকে অনেক সময়। ওই সময় যদি আপনি কোনো নির্জন স্পেসে থাকেন তাহলে তো কথাই নেই, অটোমেটিকলি আপনার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু আকাশের অবস্থাটা খুব সুন্দর, গোধূলির সময়টা অল্প কিন্তু দারুণ আকাশটা থাকে, কিন্তু সূর্য ডুবার কারণে ওই সিচুয়েশনের কারণে এবং স্থানটার কারণে আপনার মন থাকে খুব খারাপ, আমারটা লাগে। আমি জানি না অন্যদেরটা। রাহাত স্যার, যদি আপনার একটা কোনো মেন্টাল হেলথ ইমার্জেন্সি কিট রাখতে পারতেন, যেখানে হয়তো একটা মানুষকে রাখতে পারবেন, কোনো গান অথবা কোনো জিনিস, তাহলে সেটা কি হতো? অনেক কিছু থাকতো, একটা জিনিসে তো হবে না, অনেক গান থাকতো ওখানে। যেমন একটা গান আছে ডাউন স্টার অ্যালেক্সা, এটা আমার খুবই খুবই ফিল করি আমি ওই গানটা, মানে খুবই স্ট্রং একটা ভাইব দেয় আমাকে, যদিও একটু ডিপ্রেসিং আছে কিন্তু খুব ভালো লাগে, হয়তো ওই গানটা থাকতো। একটা জিনিস থাকলে আমার ল্যাপটপটা অবশ্যই থাকতো ওখানে, কারণ ওটা ছাড়া আমি চলতে পারবো না। একটা পার্সন থাকলে, আমাদের বাসায় যে বাচ্চাগুলো আছে কোনো বাচ্চাকে আমি ছাড়তাম না। এখন সবচেয়ে বেশি মিস করছে আমাদের ফ্যামিলির অফস্প্রিং এর সেকেন্ড, যে ও আমেরিকায় পড়াশোনা করছে, ওকে আমি সাথে রাখতাম, ওকে অনেক মিস করছি। সুইট। আর জিয়া স্যারের জন্য? সেটাও মানে একটা জিনিস বললে সেটা শুধু গান, হ্যাঁ, আর যদি একের অধিক হয় আসলে এরকম অনেকগুলো এলিমেন্টস চলে আসবে, মানুষ আসবে, কেউ না কেউ, অথবা অন্য অনুষঙ্গ আসবে। এখন তো আসলে ল্যাপটপ এবং মোবাইল ছাড়া চলা যায় না, এগুলা ছাড়া যেমন স্যার একটু আগে বলছিলেন মোবাইল যখন ওখানে নিয়ে যাচ্ছে অসহায় লাগছে, এটা খুবই স্বাভাবিক, প্রত্যেকেরই মোবাইল হাতে না থাকা মানে আমরা এখন অসহায়, সেটা এই জিনিসগুলো থাকতো সব, মানে ছোট ছোট কিছু জিনিস আসলে থাকে একের অধিক যদি হয়। স্যার, কোন রঙে আপনার চাইল্ডহুডটা মনে পড়ে? আমারটা ইয়েলো। এবার কালার চেঞ্জ। সেটা আর জিয়া স্যার? হ্যাঁ, এটা কখনো ওভাবে খুব সুইং করতো সময়টাতে, ফলে এক নির্দিষ্ট করে বলাটা খুব ট্যাফ, আমার চাইল্ডহুডের এই সেই মেমোরি থেকে খুব সুইং করতো আমার সময়টা। কোনো মাল্টিপল কালার্স যদি হতে পারে? হ্যাঁ, মাল্টিপল কালার আসলে এই যে বললাম সুইং করে, তো যে ফলে হয়, কিন্তু বেসিক যে রঙগুলো সেগুলোর মধ্যে থাকে সবুজটা থাকে, সবুজ হলুদ এগুলো খুব, সবুজ হলুদ এগুলো খুব টানে। আচ্ছা স্যার, বাংলাদেশকে যদি কোনো রঙে রাঙাতে পারতেন সেটার জন্য কোন রংটা সিলেক্ট করতেন? আমি প্রকৃতি খুব পছন্দ করি, সবুজ যদি বাংলাদেশ হতো খুবই ভালো লাগতো, পুরো বাংলাদেশটা। বাংলাদেশকে সবুজ করে দিতেন। আর জি, একই রকম প্রশ্ন, সবুজ, এটার কোনো বিকল্প আসলে পাওয়া যায় না, এখনো পর্যন্ত বুঝতে পারিনি। সবুজের যেটা কারণ হয়, সবুজ দেখলে অনেক খোলা প্রান্তর মনে হয়, আর তো ডক্টররা তো বলেনি যে সবুজ দেখলে, প্রতিদিন যদি সবুজ দেখতে পারি চোখের জন্য ভালো, সেটা ন্যাচারাল সবুজের কথাই বলেছেন। তারপরও আমরা যদি সবুজ করতে পারতাম তাহলে একটা বিকল্প, ওইটা অনেক রকম মানে আনন্দ দেয়, স্বস্তি দেয় সবুজটা, ফলে সবুজটাই সুযোগ হলে সবুজ সারা বাংলাদেশ সবুজ করতাম। সারা বাংলাদেশ সবুজে রাঙিয়ে দেওয়া। স্যার, কোন জিনিসটা খুব দ্রুত হারিয়ে ফেলেন? চাবি? আমি কোনোটাই হারাই না। জিয়া স্যার? চাবিটা হারানো হয়ে যায়। স্যার, আপনার মাইন্ড যদি কোনো কালার প্যালেট হতো, ডমিনেন্ট কালারটা কি হতো বলে মনে হয়? গ্রে। আচ্ছা, আর আমার মনে হয় রেড। হ্যাঁ, দেখবেন হাইওয়েতে যাচ্ছেন, কোনো বিলবোর্ড দেখছেন, রেড বিলবোর্ড, আপনার অজান্তেই আপনার চোখ ওদিকে চলে যাচ্ছে, আপনি ড্রাইভ করছেন তখনও চলে যাচ্ছে, অনেক ডমিনেট করে।
অনেক ডমিনেট। সেটাও যদি বলছে আমার মস্তিষ্কে যদি কালার প্লেট হয় তখন অন্তিকে রেডটা ডমিনেট করবেই। Wow, that was a really interesting rapid fire round. Thank you so much, Rahat sir and Jia sir for coming to the show. আমাদের আজকে মন আর রঙের যে মিশ্রণটা এবং এখানে আসলে মনের উপরের কালারের যে এফেক্ট এটা নিয়ে আসলে আমরা জানতে পারলাম এবং এতটা ডিপ যে রেজোনেট করে আমাদের সাথে এটাও হয়তো আমরা এই এপিসোডটার আগে জানতে পারিনি। পার্সোনালি আই গট টু নো আ লট অফ থিংস। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই রং আর মনের ব্যাপারগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা আজকে শুনছিলেন এপিসোডটা তাদের জন্য বলে রাখি যে আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের রুমের কালারটা চেঞ্জ করতে চান বা নতুন করে কালার দিয়ে রিপেইন্ট করতে চান, সেক্ষেত্রে বাজারে কালার কনসালটেশন নিতে পারেন। আর যদি চিন্তা করেন যে শুধু রুমের রং কেন, আপনার মনের মধ্যে যে টার্ময়েলগুলো চলছে সেটা নিয়েও আপনি হয়তো কারোর সাথে কথা বলতে চান, ইউ ক্যান কাম টু রিল্যাক্সিতে 24/7 আপনি সাইকোলজিস্ট, এআই থেরাপিস্টও পাবেন যাদের সাথে আপনি কিন্তু কথা বলে এই প্রবলেমগুলো একটু হলেও আনট্যাঙ্গল করতে হেল্প পাবেন। সো অন দ্যাট নোট আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আই হোপ সো যারা আজকে এপিসোডটা দেখলেন তাদের দিন এবং তাদের লাইফটা আরও বেশি কালারফুল এবং আরও বেশি মাইন্ডফুল সামনে হয়ে উঠবে।